বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব গোলাম মুর্তজা, গতকাল আপনি জানেন যে গতকাল আপনার তথ্য মন্ত্রণালয়ে সরকারের 5 জন মন্ত্রীর সঙ্গে আসলে টেলিভিশন চ্যানেল মালিকদের একটি বৈঠক হয়েছে। সেখানে তারা বলছেন যে কি ধরনের নিউজ কিভাবে প্রচার করতে হবে, তারা এক ধরনের উপদেশ পরামর্শ দিয়েছেন। এটাকে কি সেন্সরশিপ বলা যায়? এটাকে সেন্সরশিপ বলা যায় কিনা আমি ঠিক নিশ্চিত নই যে বলা যায় কিনা। এখানে প্রকাশ্যে যে কথাটি বলা হয়েছে যে মত বিনিময় হয়েছে যে বর্তমান পরিস্থিতি, দেশের পরিস্থিতিতে রাজনীতি আর সন্ত্রাসকে আলাদা করে দেখতে হবে, এবং এর সঙ্গে তো নীতিগতভাবে খুব একটা বিরোধ আমাদের কারো নেই যে সন্ত্রাসকে বা রাজনীতিকে আলাদা করে দেখতে হবে। একটি পত্রিকা হিসেবে নাইম ভাইও নিশ্চয়ই একই কথাই বলবেন, হ্যাঁ, যে এটাকে দেখতে হবে। আমার এই সংবাদটির আমার অন্য দুটি দিক নিয়ে আলোচনা। একটি দিক যে যখনই কোনো না কোনোভাবে যে ঘটনাটি ঘটে সেই ঘটনাটি যদি প্রচার করা না হয়, তাহলে প্রচার না করলে ওই ঘটনাটির প্রেক্ষিতে ক্ষতি বা গুজব বা গুঞ্জন অনেক বেশি ছড়ায়। এটি আমার সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে আমি এই জিনিসটি সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয়েছি। এই যে টেলিভিশন তথ্যমন্ত্রীর যে বসায়, এই বসার প্রেক্ষিতে যে কথাটি আলোচনা হলো, এই যে আপনি যে জিজ্ঞেস করলেন, জানতে চাইলেন যে এটা সেন্সর কিনা, এটি তো একজন সংবাদকর্মী হিসেবে আপনার মনের ভেতরের প্রশ্ন, এটি কিন্তু সাধারণ জনমানুষের ভেতরের প্রশ্ন। একটি ঘটনা ঘটছে, একটি বাস এক জায়গাতে পোড়ানো হচ্ছে, যদি এরকম ঘটনা হয় যে ওই বাসের ছবিটা ছাপা ঠিক হবে না, তখন মানুষের মনে হবে যে এরকম বাস সম্ভবত 100টি পড়েছে কিন্তু ছবি ছাপা হয়নি, অর্থাৎ এর একটি নেতিবাচক দিক আছে। এটি একটি দিক। আরেকটি দিক, এই সংবাদ না একটুখানি আপনি অন্য একটা প্রসঙ্গে আসার আগে যদি একটি বাসের ছবি আগুন দেওয়া হয়েছে, আসলে যখন এই ছবিটি কখন দেয়া হয়, একটা প্রতীকী ভাবে কিন্তু দেয়া হয়। একটি বাসে আগুন দেওয়া হলেই যে ওটি মানে ব্যাপকভাবে হচ্ছে এমনটি কিন্তু না। আপনি আবার ওই ছবিটি দেখে আপনি যেমন বলেন যে মানুষের ভিতরে একটা পারসেপশন, রং পারসেপশন হতে পারে। জাস্ট একটা ব্যাখ্যা যোগ করে দিচ্ছি এখানে, আপনি একটি তারপরে মুর্তজা আবার বলুক। সেটা হলো যে আপনার একটি বাসে আগুন দেওয়ার ঘটনা আপনি দুই ভাবে ব্যাখ্যা করতে পারবেন। একজন সংবাদকর্মী হিসেবে আমরা যেটা মনে করি, একটা বাসে আগুন দিলে কি আপনি সেই ছবি প্রকাশ করবেন না? আপনার এটা তো একটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। আপনি ধরেন গাড়ি ঘোড়া তো চলছে, সেগুলো কিন্তু স্বাভাবিক একটা বিষয়, কিন্তু গাড়ি ঘোড়া আবার পুড়ে যাচ্ছে, মানুষের জীবন নিরাপত্তাহীন, এটিই তো প্রকাশ করা সংবাদপত্রের দায়িত্বের মধ্যে পড়ে। আজকে তো তথ্যমন্ত্রী যে সংবাদ, আসলে অবশ্যই সংবাদ, এই সংবাদটা কি আপনি কোনোভাবে পাশ কাটানোর কোনো সুযোগ থাকে না, এবং সেই বাসে আগুন লেগে তো মানুষটা পুড়ে মারা যাচ্ছে। এবং আপনি যদি সেই সংবাদটিকে আপনার টেলিভিশনে প্রচার না করেন, তাহলে এর এক ধরনের নেতিবাচক ব্যাপার আছে, আর যদি আপনি অতিরিক্ত দেখান সেটারও নেতিবাচক ব্যাপার আছে। অর্থাৎ ওই যে কথাটি আমাদের রাজনীতিবিদরা বলেন যে স্বাভাবিক আইন তার স্বাভাবিক গতিতে চলবে, সবকিছুকেই তার স্বাভাবিক গতিতে চলতে দেওয়া উচিত। আর এই জায়গাটিতে আমি যে কথাটি বলতে চাইছিলাম, দেখেন এই একই ইস্যে আমির হোসেন আমু, আমাদের অত্যন্ত প্রবীণ এবং শ্রদ্ধেয় রাজনীতিবিদ, তিনি একটি কথা বলেছেন, দেশের প্রকৃত অবস্থা স্বাভাবিক, সন্ত্রাস বা অন্যান্য ঘটনা ঘটছে খুব অল্প কিছু জায়গাতে। এটি একটি কথা আমি একদম হুবহু পড়তে পারি। স্বাভাবিক শব্দটি কোট আনকোট এবং হচ্ছে গিয়ে অন্যান্য জায়গায় আমি পড়তে পারি, সেটা পড়ছি না আমি সময়ের কারণে। আবার একই সঙ্গে দেখেন ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের যে সভাপতি হোসেন খালেদ, তিনি একটি পরিসংখ্যান দিয়েছেন, গত 16 দিনের 36,500 কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। অর্থাৎ আমির হোসেন আমু যে তথ্য দিচ্ছেন, বলছেন যে দেশের প্রকৃত অবস্থা স্বাভাবিক, একটুখানি ওনার বক্তব্যটা আরেকটু ব্যাখ্যা করার সুযোগ আছে, কারণ উনি বলছেন যে আপনারা অবরোধ বলছেন, কিন্তু পুরো ঢাকা শহরে তো ট্রাফিক জ্যাম লেগে যাচ্ছে। প্রতিদিন ঢাকার বাইরে থেকে 50 থেকে 60 হাজার গাড়ি ঢাকায় ঢুকছে, সেই তথ্যটি তো আসছে না। তথ্যটি মিথ্যা নয়, আপনার কথাটি মিথ্যা নয়, কিন্তু আমি একেবারে শেষ করে দিচ্ছি কথাটি। ধরেন গাবতলী থেকে বা মহাখালী থেকে বা যাত্রাবাড়ি থেকে যদি 500 বাস প্রতিদিন ছেড়ে যাওয়ার কথা থাকে, আপনি খবর নিয়ে দেখেন 100-র বেশি বাস ছাড়ছে না। যদি ঢাকা শহরে যদি 1000 বাস ঢোকার কথা থাকে, 200-র বেশি বাস ঢাকা শহরে ঢুকছে না। এটি হচ্ছে সত্যি তথ্য। এখন আপনি যদি বলেন যে না, আপনাকে বলতে হবে আপনি 800 বাস আসলো, আপনি হয়তো বলাতে পারবেন, আমি হয়তো বলবো বা আপনি হয়তো বলবেন, কিন্তু এটি প্রকৃত তথ্য নয়। অর্থাৎ আপনি যে বলছেন যে স্বাভাবিক অবস্থা, যে আসলে তো স্বাভাবিক অবস্থা না, আপনি জোর করে স্বাভাবিক অবস্থা বলবেন কেন? আপনি যদি স্বাভাবিক অবস্থা বলেন, তাহলে একজন এই যে ব্যবসায়ী যে বললেন যে স্বাভাবিক অবস্থা না বলুক, কিন্তু আমরা কি গণমাধ্যম কি যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দেয় এরকম সংকটকালীন সময়ে? আমি তো মনে করি আমরা দায়িত্বশীল যথেষ্ট পরিচয় দিয়ে থাকি। আপনি যদি দেখেন কোথায় অতিরঞ্জিত রিপোর্ট করা হচ্ছে, আপনাকে যখন টেলিফোন করে ফোন করে বলবে আমরা ককটেল ফোটাবো, আপনি রিপোর্টার পাঠান, তখন আপনি কি সেখানে দায়িত্বশীলতার পরিচয় বলবেন? না, দেখেন ককটেল ফোটানোর খবরটা, সেটা যদি খবর
হয়ে থাকে আপনি কেন প্রকাশ না, করবেন না? আপনার রিপোর্টারকে ডেকে না, নিয়ে রিপোর্টার তার ডেকে সামনে ওটা আবার সমর্থন করতে পারি না, কিন্তু যদি সেই অন স্পট থাকে এবং দূর থেকে তার ক্যামেরা সেই চিত্রটি দৃশ্য ধারণ করে থাকে, তো সেটি কেন প্রকাশ করা হবে না? সেটি অবশ্যই প্রকাশ করা হবে। যদি কেউ, হ্যাঁ, নৈতিকতার ওইখানে প্রশ্ন উঠে যখন ঠিক আছে আপনার সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকলো, আপনি গিয়ে ছবি তুললেন, সেটি অন্য আরেকটা বিতর্ক কিন্তু। এবং বাংলাদেশ না, বিশ্বের সব জায়গায় কম বেশি এই ধরনের ঘটনা ঘটছে এবং অনেক ঘটনা আমরা নজির সবাই জানি। কিন্তু যদি আপনি স্পট ধারণ করলেন, আমি আপনার সঙ্গে আরেকটু যুক্ত করছি। আমরা সাংবাদিকতার ছাত্র হিসেবে আমরা যেটা পড়েছি, মনে করেন আমরা এই যে বাবরি মসজিদে যখন হামলা হলো সেই সময়টিতে কিন্তু অনেক খবর সাংবাদিকরা নিজ দায়িত্বে আসলে প্রচার কিন্তু করেনি, কারণ একটি খবরে অন্যান্য স্থানে আসলে সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে। দুই বিষয় সুলতানা, আপনি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট আর একটি রাজনৈতিক সংকট, দুটি কিন্তু দুই রকম। আমি মানুষ পুড়িয়ে মারার বিষয়টিকে একরকম দেখেন, কিন্তু আপনি যদি মনে করেন যে একটি ঘটনা ঘটলো, আপনি সেই ঘটনা যাবেন না। আপনি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়ে দুটি সম্প্রদায়ের মধ্যে একটা ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি হলে সেই সংবাদের ক্ষেত্রে আপনাকে দায়িত্বশীল থাকতে হবে। সেই একই কারণে আপনি যখন দেখাবেন যে অমুক জায়গায় দুইটি বাসে আগুন দেওয়া হয়েছে, সেই খবরটি জেনে অন্যান্য স্থানে বাসে আগুন দেওয়া হবে না, সেই গ্যারান্টি আপনাকে কে দিচ্ছে? আপনি সাংবাদিকতা আপনি যখন পড়লেন, আপনি সেখানে কি কোথাও বলা হয়েছিল যে আপনি একটি বাসে আগুন দেওয়ার দৃশ্য আপনি প্রকাশ করতে পারবেন না? নিঃসন্দেহে না। এবং আমি সেই জায়গাটুকু আপনি আমার সঙ্গে আসেন, সেই জায়গাটুকু মিডিয়া কখনো অতিরঞ্জিত এখন কিন্তু এক চুলও করছে না, বরং অন্য যে কোনো সময় চেয়ে মিডিয়া সবচেয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করছে। এই মিডিয়া যেভাবে আপনার 12 ইউনিটের ঘটনাগুলো তুলে ধরে এবং যে নিন্দা এবং একটা কঠোর একটা অবস্থান গ্রহণ করলো, আপনি বলেন অতীতে সকল মিডিয়াকে এরকম ঐক্যবদ্ধ অবস্থান কখনো আপনার সাংবাদিকদের জীবনে কখনো দেখেছেন? আমার মনে হয় যে আপনিও দেখেন নাই, আমিও দেখিনি। আমার এই ক্ষেত্রে আপনার মিডিয়া এক্ষেত্রে আমি তো মনে করি যথেষ্ট দায়িত্বশীল। একটা সময় ছিল যখন প্রেস নোট দিয়ে সরকার তার অবস্থানটা ব্যাখ্যা করতো, অতীতে বিভিন্ন সরকারের সময় আমরা সেগুলো দেখেছিলাম। এখন প্রেস নোটের যোগ নেই। আপনার তথ্যমন্ত্রী হয়তো আজকে যে বৈঠকটি করলেন, আবার রোববারে আমাদের সম্পাদকদের সঙ্গে বৈঠক করার কথা এবং আমি আজকে একটা আমন্ত্রণ পেলাম। তো আমি যদি রোববারে ওনার বৈঠকে যাই, হয়তো আমরা জানতে পারবো আমাদের বিষয়ে কি বলেন। আমি মনে করি এই মত প্রকাশ কিন্তু পজিটিভ। আপনি পজিটিভ এই কারণে সরকারের অবস্থানটুকু মিডিয়া যারা ধরেন আজকে টেলিভিশনগুলো জানলো, আমরা সংবাদপত্র 2 দিন পর জানবো, রাষ্ট্রে যখন সংকট তৈরি হবে সেই সংকট নিয়ে সরকারকে তার অবস্থান ব্যাখ্যা করতে হবে। সেই ব্যাখ্যার অংশ আমি মনে করি আজকের বৈঠকটি এবং পরবর্তীতে রোববার যে বৈঠকটি হবে সেই অংশটুকু। এটার মধ্যে আমার মনে হয় বিভ্রান্তির সুযোগ নাই, বা মিডিয়া এখন অনেক স্বাধীন। আপনি মিডিয়া আমরা যে কথা বলছি, আপনি বলছেন যে গণমাধ্যম এবার অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, তাহলে তারপরেও সরকারের পক্ষ থেকে পরামর্শ দেওয়ার প্রয়োজন কেন হলো? সেই প্রশ্নের জবাব নিয়ে এটা সরকার যখন যারা ক্ষমতা থাকে সবাই কম বেশি এটা করে থাকে। সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব গোলাম মুর্তজা, আপনার কাছে ছিলাম যে কেন খবর আসলে সরকারের, যেহেতু নঈম নিজাম বলছেন যে এই প্রথমবারের মতো অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে গণমাধ্যম, তাহলে সরকারের পরামর্শ দেওয়ার প্রয়োজন কেন হলো? দেখেন, আমি ওইখানে প্রথমবার শব্দটা নিয়ে সব সময় দায়িত্বশীল, আমি প্রথমবার বলিনি শব্দটা, মানে একদম সবাই আমি বলছি অন্যবারের চেয়ে অনেক বেশি, সেটা বলতে পারি। প্রথমবারের মতো আমি একবারও বলিনি। আমাদের প্রথমবারের মতো নয়, আমাদের গণমাধ্যম বাংলাদেশের আর্থসামাজিক যে অবস্থা, যে রাজনৈতিক অবস্থা, সেই তার ভেতরে থেকে আমি মনে করি যে গণমাধ্যম এক ধরনের দায়িত্বশীল ভূমিকাই পালন করে। এখন পরামর্শ বা ভাবমূর্তি বিনষ্ট করার সময় নঈম নিজাম যেটা বলছিলেন যে প্রথমবারের মতো, আমি আসলে প্রথমবার বলিনি, আবার সেটা যদি সর্বোচ্চ পর্যায়ে দায়িত্বশীলতা, সর্বোচ্চ পর্যায়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে সেই প্রথমবারের মতো যদি সেটা যদি বলেও থাকেন, সেটা হয়তো স্লিপ অফ টাং, এটা ইসে না, দায়িত্বশীলতার পালন করছে। এখন এখানে দুটি বিষয়। একটি বিষয় আপনি যেটা বলছেন যে একটি বাসে আগুন দেয়া হলো, সেই সংবাদটি যদি আমি প্রচার করি তাহলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে, এটি একটি বিষয়। আর একটি বিষয় আপনি যেটা বললেন যে সেটা যদি আমি প্রচার না করি তাহলে হয়তো এক ধরনের সহিংসতা তৈরি হতে পারে। দেখেন, আরেকটি কথা বলেছিলেন যে ককটেল ফুটবে, আমাকে খবর দিচ্ছে, আমি যাচ্ছি, গিয়ে ধারণ করছি, এনে প্রচার করছি। এই বিষয়টা সারা পৃথিবীতে পেইড জার্নালিজম, আপনি খুব ভালো করে জানেন যে সারা পৃথিবীতে পেইড জার্নালিজম একটা জার্নালিজমের একটা দুশ্চিন্তার কারণ। সেটা আল জাজিরা থেকে শুরু করে অনেকের এই সমস্যা। আল জাজিরার 22 জনের চাকরি গেছে সেই ইসের সময়, ওই যে